সো হ্যালো এভরিওয়ান, আমাদের রেশিও প্রপোর্শন অনুপাত সমানুপাতের চ্যাপ্টার চলছিল। তো আগের ক্লাসে আমাদের 40 পর্যন্ত অঙ্ক কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা 41 নম্বর অঙ্ক দিয়ে স্টার্ট করছি। ওকে, তো দেখো এখানে প্রথম কোশ্চেনটা বলছে দুটি সংকর ধাতু পি এবং কিউ যথাক্রমে 5:3 এবং 7:3 অনুপাতে রূপা এবং অ্যালুমিনিয়াম ধাতু মিশ্রিত করে তৈরি করা হয়। তার মানে এখানে আমরা বুঝতে পারছি যে আমাদের পি আর কিউ দুটো ধাতু আছে। এই ধাতুর মধ্যে আমাদের রূপা আর অ্যালুমিনিয়াম, তাহলে সিলভার আর অ্যালুমিনিয়াম, বা রূপার জন্য আমরা আর লিখতে পারি আর অ্যালুমিনিয়ামের জন্য আমরা এল, যেটা আমরা বুঝতে পারবো সেটাই লিখলাম। এখানেও আমাদের রূপা আছে আর এল অ্যালুমিনিয়াম আছে। ঠিক আছে, ক্লিয়ার। এবার প্রথমে আমাদের অনুপাত কত? 5:3 অনুপাতে আছে। এখানে আমাদের 5:3 অনুপাতে আছে, আর এইখানে আমাদের অনুপাতটা 7:9 অনুপাতে আছে। ক্লিয়ার, 7:9 অনুপাতে আছে। এতদূর আমাদের কমপ্লিট। এরপর বলছে উভয় সংকর ধাতুকে সমান পরিমাণে গলিয়ে একটি নতুন সংকর ধাতু আর তৈরি করা হলো। তাহলে এইখান থেকে আর এইখান থেকে আমরা সমান পরিমাণে নিচ্ছি। ঠিক আছে, সমান পরিমাণে গলিয়ে নিয়ে আমরা এইখানে একটা আর নামক আরেকটা ধাতু আমরা তৈরি করছি। এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, আর এখানে যেটা তৈরি করছি সেটা আর। ঠিক আছে, এবার এখানে বলছে আরে রৌপ্য ও অ্যালুমিনিয়ামের অনুপাত কত, মানে এখানে রূপা আর অ্যালুমিনিয়ামের অনুপাতটা আমাদের এখানে বার করতে হবে যে কত অনুপাতে হবে। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে এরকম টাইপের অঙ্ক যদি পরীক্ষায় আসে আমরা ডাইরেক্ট করব। কীভাবে করব দেখো, এখানে আমরা লিখব রূপা আর অ্যালুমিনিয়াম আছে, লিখব প্রথমে অনুপাত কত ছিল 5:3, তাহলে আমরা এখানে লিখব 5:3। এখানে অনুপাত কত ছিল 7:9, তাহলে এর নিচেই আমরা লিখব হচ্ছে 7:9। এবার আমাদের এখানে অঙ্কতে বলে দিয়েছে উভয় সংকর ধাতুকে সমান পরিমাণে আমাদের মেশাতে হবে। তাহলে এইটা আর এটা আমরা সমান পরিমাণে আগে মেশাবো। তাহলে এখানে আমরা টোটালে দেখব এখানে কত হচ্ছে, 5 আর 3 যদি আমরা যোগ করি 8 ইউনিট হচ্ছে, আর এখানে 7 আর 9 যদি আমরা যোগ করি 16 ইউনিট হচ্ছে। ক্লিয়ার, তাহলে 8 আর 16 ইউনিট হচ্ছে। তো এটাকে সমান করার জন্য আমরা ক্রসে গুণ করে দিতে পারি, বা এখানে সবার আগে আমরা কাটাকাটি করে নিতে পারি। 8 দিয়ে কাটলে 8 অক্ষে 8। ক্লিয়ার, 8 দিয়ে কাটলে 8 দুগুণে 16। তাহলে নিচে যে 2 আছে, নিচে যে আমরা 2 পাচ্ছি সেই 2টা আমরা ইন্টু 2 ওপরে করব, আর ওপরে যেটা আমরা 1 পাচ্ছি সেটা আমরা ক্রসে নিচে গুণ করব। আগের ক্লাসেও আমরা দেখেছি এটা গুণ করলে কি হবে, ক্রসে গুণ করলে এটা ইকুয়াল হয়ে যাবে, সমান অনুপাত এখানে বলেছে। ঠিক আছে, তো এখানে সমান হয়ে যাবে। তাহলে এবার এগুলো মুছে দাও। এগুলো অ্যাকচুয়ালি এইভাবে করে দেখারও দরকার নেই, তুমি মানে একটু প্র্যাকটিস থাকলে তুমি ডাইরেক্ট এই 1 আর 2 এইভাবে ডাইরেক্ট গুণ করতে পারবে। ওকে, তাহলে এটা গুণ করলে আমরা এখন পাবো হচ্ছে রূপা আর অ্যালুমিনিয়াম। ফাইনালি আমরা কত পাবো দেখো, এখানে 5 দুগুণে 10, আর এই 2 এর সাথে 3-এরও গুণ হবে, 3 দুগুণে 6। এখানে কত 7, এখানে দেখো একের সাথে গুণ করলে সেম জিনিসই হবে, 7:9 হবে। ক্লিয়ার, তাহলে এখানে 6 আর 10 যোগ করলে কত, 16 ইউনিট হচ্ছে। 9 আর 7 যোগ করলেও 16 ইউনিট হচ্ছে। দেখো এখানে দুই জায়গাতেই সমান হয়ে গেছে, আর আমাদের এখানে সমান করতে হতো। এবার বলছে এটা যেটা আমরা মেশাবো নতুনে, আমাদের এখানে আর আর এল এর অনুপাত কত হবে। তাহলে এখানে দেখো দুটো আমাদের এবার মেশাতে বলেছে, তাহলে জাস্ট যোগ করে দাও। তাহলে এখানে রূপা যেটা আছে আর, সেটা আমরা পাবো হচ্ছে 17 ইউনিট, আর অ্যালুমিনিয়াম যেটা আছে সেটা আমরা পাবো 9 আর 6 আমরা পেয়ে যাবো 15 ইউনিট। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 17:15। 17:15। ক্লিয়ার, অপশান এ ইজ কারেক্ট। তাহলে এত ইজিলি আমরা এই টাইপের কোশ্চেন আমরা করতে পারবো। এটা আমাদের করার পরীক্ষার খাতায় কোনো দরকার নেই, ডাইরেক্ট আমরা এটা করবো, আমাদের অ্যান্সার চলে আসবে। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি, আমাদের 42 নম্বর কোশ্চেনে। এখানে বলছে একটি মানে একই আকারের, মানে আকার মানে পাত্রের সাইজ সমান, একই আকারের 4টি পাত্র দুধ ও পানির মিশ্রণে ভরা। তাহলে এখানে মিল্ক আর ওয়াটার আছে। এবার বলছে 4টি পাত্রে দুধের পরিমাণ যথাক্রমে 80%। প্রথমে দুধের পরিমাণ হচ্ছে, মিল্কের পরিমাণ 80%। এবার একটা জিনিস আমরা জানি, টোটাল যে কোনো জিনিস হয় 100%-এ 100% হয়। এবার তার মধ্যে 100%-এর মধ্যে যদি 80% আমাদের দুধ হয়, মিল্ক হয়, তাহলে 100 থেকে 80 বাদ দিয়ে দিলে পড়ে থাকবে কত, 20। তাহলে 20 ইউনিট হয়ে যাবে আমাদের হচ্ছে ওয়াটার। ঠিক আছে, বোঝা গেল? এরপরে আমাদের এখানে বলছে আর সেকেন্ড যে পাত্র আছে সেখানে 75%, 75%-এর মিল্ক আছে। তাহলে 75% যদি মিল্ক থাকে, 100 থেকে 75 বাদ দাও, পড়ে থাকবে 25 হচ্ছে তাহলে ওয়াটার। পরেরটাতে 60%-এর দুধ আছে, তাহলে দুধ যদি 60% হয় তাহলে বাকি 100 থেকে 60 বাদ দিলে 40% ওয়াটার। 50% যদি দুধ হয় পরেরটাতে 4 নম্বর পাত্রে, বাকি 50% হচ্ছে আমাদের ওয়াটার। এবার প্রত্যেকটা পাত্রের সাইজ আমাদের সমান বলেছে, ইকুয়াল। এবার পার্সেন্ট এখানে তুমি ক্যান্সেল করে দিতে পারো, পার্সেন্ট দুই জায়গা থেকে তুমি ক্যান্সেল করে দাও, সব জায়গা থেকে। ঠিক আছে,
তো পরীক্ষার খাতে আমরা পার্সেন্ট দিয়েই লিখবো না, আমরা ডাইরেক্ট পার্সেন্ট ছাড়াই লিখবো, ঠিক আছে, কারণ পার্সেন্ট পার্সেন্ট তো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এবার দেখো এখানেও টোটালে 100, এইখানেও টোটালে 100, এইখানেও টোটালে 100, এইখানেও টোটালে 100। তাহলে চারটেই আমাদের সমান, মানে একই মাপের চারটি পাত্র বলেছে, তাহলে চারটের পাত্রই মাপ এখানে সমান হচ্ছে, একই হচ্ছে, 100 100 হচ্ছে। এবার বলছে, এরপর বলছে চারটি মিশ্রণ একত্রে মেশানো হলে যদি আমি চারটিকে একসাথে মেশাই, ফলের মিশ্রণে পানি আর দুধের অনুপাত কত হবে? আচ্ছা, এই ফলের হবে না, এখানে মিশ্রণে পানি আর দুধের অনুপাত কত হবে? তাহলে দেখো এখানে আমাদের বার করতে হবে পানি আর দুধের অনুপাত, মানে ওয়াটার ইজ টু মিল্ক আমাদের বার করতে হবে। তাহলে ওয়াটার যদি সব আমি আগে যোগ করি তাহলে কত পাবো দেখো। তাহলে ওয়াটার যদি আমি সব যোগ করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 50 40 90 আর 40 130 135 135। তাহলে ওয়াটার পাচ্ছি 135, আর মিল্ক কত পাবো এটা যদি আমরা যোগ করি এখানে, এখানে আমরা পাবো হচ্ছে 110 190 260 265 265। তাহলে মিল্ক পাবো হচ্ছে 265 ইউনিট। এবার কাটাকাটি করো, 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 সাথে 35, 5 দিয়ে কাটলে 5 5 25, 3 5 15, 27:53 আমাদের এখানে আসছে, 27:53, অপশান বি ইজ কারেক্ট। ক্লিয়ার, নো প্রবলেম। নেক্সট আমরা পরেরটাতে আসি, আমাদের 43 নম্বর কোশ্চেন। তো 43 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে রসের দুটি মিশ্রণ রয়েছে, প্রথম মিশ্রণে জল এবং রসের অনুপাত এত। তাহলে জল আর রসের অনুপাত, তাহলে ওয়াটার আর জুস বা রস বা একই ব্যাপার, আরও লিখতে পারি আমরা বোঝার খাতিরে, ঠিক আছে। অনুপাত কত? 4:3 অনুপাতে আছে। ক্লিয়ার। দ্বিতীয় মিশ্রণে 3:2 অনুপাতে আছে, দ্বিতীয় মিশ্রণে আমাদের কত অনুপাতে আছে? 3:2 অনুপাতে আছে। ওকে, লিখলাম। দুটোকেই যথাক্রমে 1:2 অনুপাতে মিশ্রিত করা হয়। এবার এইটাকে যেটা আমাদের মেশানো হচ্ছে, দেখো এখানে আমি তোমাদের একটু বোঝাই ডায়াগ্রাম দিয়ে। প্রথম পাত্রে আমাদের আছে কত? 4:3 অনুপাতে আছে, 4:3। পরেরটাতে 3:2 অনুপাতে আছে। ওকে, এবার এই দুটোকেই আমাদের মেশাতে হবে, আর মেশানো যে অনুপাতে মেশাবো সেটা হচ্ছে 1:2 অনুপাতে আমাদের মেশাতে বলছে। এখানে বলেই দিয়েছে যে 1:2 অনুপাতে মেশাতে হবে। দুটোকেই যথাক্রমে 1:2 অনুপাতে মিশ্রিত করা হয়। প্রস্তুত মিশ্রণে পানি আর রসের অনুপাত কত হবে? তাহলে এখানে ওয়াটার আর রসের পরিমাণটা কত হবে? ওয়াটার আর রস ফাইনালি এখানে কত হবে? তো এই অঙ্কতে আমাদের একটা জিনিসই এক্সট্রা, সেটা হচ্ছে এই অনুপাতে আমাদের মেশাতে হবে। তো এটা আমরা কীভাবে করব? সবার প্রথমে স্টেপ ফলো করবো, এই দুটো আগে ইকুয়াল আছে কিনা দেখবো। এখানে 4 আর 3 যোগ করলে কত? 7 হচ্ছে, এখানে 3 আর 2 5 হচ্ছে, ইকুয়াল নেই। তাহলে ইকুয়াল করার জন্য এই 5কে আমরা সিম্পল ওপরে গুণ করব, আর এই 7কে আমরা সিম্পল নিচে গুণ করব। তাহলে এটা সবার প্রথমে এটা হয়ে যাবে হচ্ছে ইকুয়াল, ঠিক আছে। এবার এটা তো গুণ করবোই, তার সাথে আমাদের যে অনুপাতে মেশাতে বলছে 1:2 অনুপাতে যেহেতু মেশাতে বলছে, তাহলে আমরা প্রথমটার সাথে সিম্পল 1 গুণ করব, পরেরটার সাথে আমরা ইন্টু 2 করে দেবো, ঠিক আছে। তাহলে ফাইনালি আমরা কি গুণ করছি দেখো, ফাইনালি আমরা 5 অক্ষে 5 গুণ করছি, আর এদিকে 7 দুগুণে আমরা 14 গুণ করছি। ক্লিয়ার। তাহলে আমরা এটার সাথে প্রথমটার সাথে 5-এর গুণ করব, ফাইনালি পরেরটার সাথে 14-র গুণ করব। তাহলে যদি এবার আমরা গুণ করি, ওয়াটার আর রস যেটা আছে সেটা আমরা কি পাবো দেখো, 5 আর 4 গুণ করলে 4 5 20, 5 আর 3 গুণ করলে 3 5 কত? 15 ইউনিট। ক্লিয়ার। 14 আর 3 গুণ করব আমরা, 3 14 42 ইউনিট পাবো, আর এদিকে 14 × 2 করব, 14 দুগুণে 28। ক্লিয়ার। এবার এইটা সিম্পল যোগ করে দাও, অ্যান্সার বেরিয়ে যাবে। এইটা হয়ে যাবে 62, এইটা হয়ে যাবে আমাদের, এদিকে হয়ে যাবে 30, এদিকে হয়ে যাবে 30 40 43। ওকে, 62:43, অপশান বি ইজ কারেক্ট। এটা আর কাটা যাচ্ছে না, তাহলে 62:43 আমাদের ফাইনাল অ্যান্সার। তাহলে এরকম দুটো স্টেপেই প্রত্যেকটা অঙ্ক হবে, বাট তোমার একটু জানা থাকতে হবে, ভালো অঙ্ক এগুলো। ওকে, নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি, আমাদের 4 নম্বর কোশ্চেন, মানে 44 নম্বর কোশ্চেনে। তো 44 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে দুটি জল স্কোয়াশ মিশ্রণে প্রথমটিতে জল ও স্কোয়াশের অনুপাত এত। তাহলে এখানে জল মানে ওয়াটার, আর স্কোয়াশ মানে হচ্ছে এস ধরে নিলাম। অনুপাত কত? প্রথমে 5:1 অনুপাতে আছে। ওকে। অন্যটিতে কত? 3:1 অনুপাতে আছে। ওকে। দুটোকে এত অনুপাতে মিশ্রিত করা হলো। এবার এই দুটোকে, এই যে দুটো আমাদের আছে, একটা 5:1 অনুপাতে আছে, একটা 3:1 অনুপাতে আছে, এই দুটোকে যে আমি মেশাবো, এই দুটোকে আমাদের কত অনুপাতে মেশাতে বলছে? 3:2 অনুপাতে মেশাতে বলছে। ক্লিয়ার। 3:2 অনুপাতে মেশাতে বলছে।
তবে মিশ্রণের চূড়ান্ত জল ও স্কোয়াশের অনুপাত কত হবে। তাহলে এখানে সেম আগের মতন, তাহলে এটা আমরা কী করবো, সবার আগে দেখবো ইকুয়াল আছে কিনা। তাহলে এখানে 5 আর 1 হচ্ছে 6, এখানে 3 আর 1 যোগ করলে কত হচ্ছে 4। এবার এটা যেহেতু কাটা যায় তাহলে আমরা কাটবো, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 2, 3 আর 2 আলাদা আলাদা হচ্ছে, তাহলে ইকুয়াল করার জন্য এই নিচে যে 2 আছে সেটা উপরে গুণ হয়ে যাবে, আর এখানে যে 3 আছে সেই 3টা আমাদের নিচে গুণ হয়ে যাবে। ক্লিয়ার? এত দূর আমাদের কমপ্লিট। এবার আমাদের অঙ্কতে বলেছে 3:2 অনুপাতে মেশাতে বলেছে, তাহলে প্রথমটার সাথে 3 গুণ করে দাও, এই 3টা প্রথমটার সাথে গুণ করে দাও, আর এই 2টা পরেরটার সাথে গুণ করে দাও। ক্লিয়ার? এবার এইখানেও একটা জিনিস তুমি যদি দেখো, তাহলে এখানে এই 2 এর সাথে এই 2 ক্যান্সেল, এই 3 এর সাথে এই 3 পুরো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি পড়ে আছে 1:1। তার মানে 1 এর সাথেই গুণ করতে হবে, আর 1 এর সাথে এগুলো গুণ করা না করা একই ব্যাপার। 1 এর সাথে কোনো জিনিস গুণ করলে সেম জিনিসই পাওয়া যায়। তাহলে এখানে আর কিছু করার দরকার নেই, ডাইরেক্ট এখানে লেখো 5 আর 3 8, যোগ করে দাও 1 আর 1 এখানে যোগ করে দাও 2, তাহলে এটা 2 দিয়ে কাটলে 2 অক্ষে 2, 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, তাহলে 4:1। তাহলে ওয়াটার স্কোয়াশের অনুপাত কত হবে, 4:1। অপশান ডি ইজ কারেক্ট। ক্লিয়ার? বোঝা গেল? অ্যান্সার আমাদের কত, 4:1। তাহলে এরকম টাইপের কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে, অনেকে এই টাইপের কোশ্চেন করতে অসুবিধা হয় পরীক্ষার খাতায়, তো আজকের পর থেকে আর কোনো অসুবিধা হবে না। ওকে, নেক্সট আমরা আরেকটা সেম টাইপের কোশ্চেন দেখি। 45 নম্বর কোশ্চেন। এখানে আমাদের বলছে দুটি পাত্রে দুধ ও পানির অনুপাত 5:3 এবং 5:1। তাহলে এরকম দুটো পাত্র আছে, একটাতে 5:3 অনুপাতে আছে, একটাতে 5:1 অনুপাতে আছে। মিল্ক আর ওয়াটার। বলছে একটি বড় পাত্রে 2:3 অনুপাতে মিশ্রিত করা হয়। উভয় মিশ্রণকে একটা বড় পাত্রে আমরা মেশাচ্ছি, যেখানে আমরা মেশাচ্ছি কত, 2:3 অনুপাতে আমরা মেশাচ্ছি, 2:3 অনুপাতে মেশাচ্ছি। নতুন পাত্রে দুধ আর পানির মিশ্রণ অনুপাত কত। মিল্ক আর ওয়াটারের অনুপাত কত হবে, ক্লিয়ার? তাহলে সিম্পল, সেম আগের মতনই আমরা এখানে অঙ্কটা স্টার্ট করবো এভাবে, মিল্ক আর ওয়াটার লিখবো। কত অনুপাতে আছে, প্রথমে 5:3, তাহলে আমরা এখানে লিখবো 5:3। পরেরটা কত, 5:1, তাহলে আমরা এখানে লিখবো 5:1। এরপরে আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে যে জাস্ট আমরা দেখবো যে এখানে টোটালে কত হচ্ছে, 5 আর 3 যোগ করো, টোটালে হচ্ছে 8 ইউনিট, 5 আর 1 যোগ করো, টোটালে হচ্ছে 6 ইউনিট। এবার এটা কাটা যাচ্ছে, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 3, তাহলে এখানে 4 আর 3 আলাদা আলাদা হচ্ছে, তাহলে এই 3কে আমরা উপরে গুণ করব, ইন্টু 3 উপরে হবে, আর এখানে যে 4 আসছে সেই 4টা আমরা নিচে গুণ করে দেবো ইকুয়াল করার জন্য। এবার অনুপাতটা আমাদের কি অনুপাতে মেশাতে হবে, 2:3 অনুপাতে, তাহলে 2 প্রথমটার সাথে গুণ করে দেবো সিম্পল, আর পরেরটার সাথে আমরা গুণ করে দেবো কত, 3-এর গুণ করে দেবো পরেরটার সাথে। ঠিক আছে? এবার এইখানে আমাদের এটা গুণ করতে হচ্ছে, এবার আমরা দেখবো যে কিছু কাটা যায় কিনা। 3-এর সাথে 3 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2 দিয়ে কাটলে 2 অক্ষে 2, 2 দুগুণে 4, তাহলে 1 আর 2 হচ্ছে, তাহলে প্রথমটার সাথে 1-এর গুণ হবে। তাহলে প্রথমটার সাথে যদি আমরা 1-এর গুণ করি, মিল্ক আর ওয়াটার, প্রথমটার সাথে যদি 1-এর গুণ করি তাহলে 5:3 সেম জিনিসই হবে। পরেরটার সাথে যদি 2-এর গুণ করি, 5 দুগুণে এটা হবে হচ্ছে 10, আর 2 অক্ষে এটা হয়ে যাবে হচ্ছে 2। ক্লিয়ার? তাহলে 5 আর এদিকে হচ্ছে 10, তাহলে যোগ করে দাও এবার সিম্পল, এটা হয়ে যাবে 15, আর 3 2 এটা হয়ে যাবে 5, কাটাকাটি করো, 5 অক্ষে 5, 3 5 15, তাহলে 3:1 আমাদের ফাইনাল অ্যান্সার। অপশান সি ইজ কারেক্ট। ক্লিয়ার? 3:1। তাহলে ফাইনালি আমাদের মিল্ক আর ওয়াটারের অনুপাত কত হবে, 3:1। ক্লিয়ার? নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি, 46 নম্বর কোশ্চেন। তো 46 নম্বর কোশ্চেন, এটা আমাদের টাইপ 5-এর কোশ্চেন। এখানে বলছে একটি পাত্রে 80 লিটার দুধে ভরা হয়। ঠিক আছে? 8 লিটার দুধ বের করে জল দিয়ে প্রতিস্থাপন করা হয়। এই প্রক্রিয়া আবার পুনরাবৃত্তি করা হয়। ঠিক আছে? পুনরায় আরেকবার করা হয়েছিল এই সেম জিনিস। তবে নতুন মিশ্রণে দুধ আর পানির পরিমাণ কত। এটা স্টার দিয়ে দাও, তার সাথে ভিভিআই লিখে রাখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট, 2-3 বার প্র্যাকটিস করবে তাহলেই তোমার মাথায় থাকবে। তাহলে এরকম টাইপের কোশ্চেন যদি পরীক্ষায় আসে, আমাদের এখানে কোশ্চেনটা এরকম বলছে, ধরো এরকম একটা পাত্রের মধ্যে প্রথমে আমাদের পুরো মিল্ক আছে। ঠিক আছে? এবার এইখান থেকে ধরো আমি কিছুটা মিল্ক একটা পাত্রতে তুলে বার করে দিলাম, আর এই সেম কোয়ান্টিটিরই আমি আবার এর মধ্যে জল মিশিয়ে দিলাম। ঠিক আছে? আবার আমি এরকম সেম জিনিসই আবার আমি দুধ আর জলের মিশ্রণ থেকে তুলে নিলাম এতটা, আবার আমি ততটাই আবার মেশালাম। এরকমভাবে আমি 2 বার করতে পারি, 3 বার করতে পারি, 4 বার করতে পারি এই প্রক্রিয়া। ঠিক আছে? তাহলে আস্তে আস্তে কী হবে, দুধের পরিমাণটা এখানে কমতে থাকবে, কারণ আমি প্রতিবার জল মেশাচ্ছি, দুধ তুলে নিচ্ছি, জল মেশাচ্ছি। ক্লিয়ার? তো এই যে প্রক্রিয়াটা আমাদের এখানে চলতে থাকবে। এখানে আমাদের কোশ্চেনটা কীভাবে জিজ্ঞাসা করবে দেখো, যে 80 লিটার প্রথমে দুধ ছিল, ভালোভাবে বুঝবে, একবারেই বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। তাহলে এরকম একটা
কন্টেনারে আমাদের 80 লিটার মিল্ক ছিল। ক্লিয়ার, বোঝা গেল? এবার কি হচ্ছে, 8 লিটার দুধ বের করে জল দিয়ে প্রতিস্থাপন করা হলো। এইখান থেকে আমি 8 লিটার বার করে দিচ্ছি। 8 লিটার কি বার করে দিচ্ছি? মিল্ক। 8 লিটার মিল্ক আমি বার করে দিয়ে 8 লিটারই আমি আবার জল মেশাচ্ছি। 8 লিটার আমি ওয়াটার মেশাচ্ছি এর মধ্যে। এই প্রক্রিয়া পুনরাবৃত্তি করা হলো, মানে পুনরায় আরেকবার করা হলো। তাহলে টোটাল কয়বার করা হলো? 2 বার। টোটাল 2 বার এটা করা হলো। তবে নতুন মিশ্রণে দুধের পরিমাণ কত? তাহলে ফাইনালি যে আমি এটা করার পরে যে আমি দুধটা আমি পাবো, সেটা কতটা দুধ থাকবে? কারণ 80 লিটারের মধ্যে তো আমি 2 বার এরকম জল মিশিয়েছি। তাহলে ফাইনালি আমার কতটা দুধ আছে আমাদের বার করতে হবে। তাহলে এবার দেখো অঙ্কটা আমরা কীভাবে করব। সবার আগে আমি এখানে অঙ্কটা ডাইরেক্ট করবো পরীক্ষার খাতায়। প্রথমে আমাদের মিল্ক কত ছিল? 80 ছিল টোটাল মিল্ক, ঠিক আছে? এটা হচ্ছে টোটাল, আর এটা হচ্ছে লেফট অবশিষ্ট মিল্ক। অবশিষ্ট বাংলায় লিখে দিচ্ছি। তাহলে 80 থেকে কত লিটার তোলা হয়েছে? 8 লিটার। তাহলে 80 থেকে 8 যদি আমরা তুলে নিই কত হয়ে যাবে? 80 থেকে 8 বাদ দিয়ে দিলে 72, ঠিক আছে? তাহলে এটা জাস্ট এরপরে তোমরা কি করবে? রেশিওতে পরিণত করবে। 8 দিয়ে কাটলে 8 10 80, 8 নং 72। তাহলে এখানে কত? 10:9, ঠিক আছে? এখানে হচ্ছে মোট, এটা হচ্ছে মোট, আর এটা হচ্ছে অবশিষ্ট। ক্লিয়ার? তাহলে প্রথমে যেটা বেরাচ্ছে এটা মোট বেরাচ্ছে, পরে যেটা বেরাচ্ছে সেটা অবশিষ্ট বেরাচ্ছে। এবার সিম্পল আমরা দেখব যে এই প্রক্রিয়াটা টোটাল কভার করা হয়েছিল, প্রক্রিয়াটা 2 বার করা হয়েছিল, তাহলে উপরে স্কোয়ার দিয়ে দেবো। 3 বার হলে উপরে কিউব দিতাম। তাহলে 10-এর স্কোয়ার করলে কত হবে? 100। 9-এর স্কোয়ার করলে 9 নং কত হয়ে যাবে? 81। ক্লিয়ার ভাই? নো দিক্কত। এবার আমাদের বলছে দুধের পরিমাণ কত, তবে নতুন মিশ্রণে দুধের পরিমাণ কত, মানে শেষে দুধের পরিমাণ কত আমাদের বার করতে হবে। তাহলে সিম্পল দেখো, প্রথমে দুধ কত ছিল? 80 লিটার। প্রথমে দুধ ছিল কত? 80। আর এখানে আমাদের প্রথমে মোট কত ছিল? টোটালে 100। তাহলে 80কে 100 দিয়ে ভাগ করবে, যেহেতু এটা টোটাল আর এটাও রেশিওতে টোটাল, তাহলে টোটালকে টোটাল দিয়ে ভাগ, ইন্টু অবশিষ্ট মিল্ক কত আছে? অবশিষ্ট এটা দুধ, এটা সবসময় মাথায় রাখবে, অবশিষ্ট এটা দুধ পড়ে থাকবে। অবশিষ্ট দুধ কত আছে? 81 ইউনিট। তাহলে 81-এর ভ্যালু, এক্স্যাক্ট ভ্যালু বার করার জন্য 81 দিয়ে গুণ, জাস্ট এটুকু করবে, অ্যান্সার চলে আসবে। জিরোর সাথে জিরো ক্যান্সেল, 8 দিয়ে গুণ করলে 8 অক্ষে 8, 8 8-এ হয়ে যাবে 64, আর এদিকে নিচে 10 থাকার জন্য এক ঘর আগে দশমিক, 64.8 আমাদের ফাইনাল অ্যান্সার। তাহলে এত লিটার দুধ অবশিষ্ট আছে। ক্লিয়ার? ভালো কোশ্চেন, পুরো ডিটেলসে বুঝিয়ে দিলাম। সেম কোশ্চেন আরেকটা দেখাচ্ছি, দেখো। তো 47 নম্বর কোশ্চেনটা বলছে 50 লিটার খাঁটি দুধের একটি পাত্র থেকে 10 লিটার দুধ বের করে 10 লিটার জল দিয়ে প্রতিস্থাপন করছি। তাহলে টোটাল কত ছিল? 50। সেইখান থেকে আমরা 10 লিটার বার করে দিচ্ছি। 10 লিটার বার করে দিলে এখন হয়ে যাবে কত? 40। এবার এটাকে আমাদের সবার আগে কাজ হবে রেশিওতে বানানো। তাহলে 0 0 ক্যান্সেল করে দাও, তাহলে 5:4 হয়ে যাবে। এরকমভাবে ডাইরেক্ট করবে পরীক্ষায়। তাহলে এখানে এটা প্রথমটা হচ্ছে মোট, আর পরেরটা হচ্ছে অবশিষ্ট দুধ, ঠিক আছে? এবার বলছে এই প্রক্রিয়াটি 3 বার পুনরাবৃত্তি করা হচ্ছে। টোটাল 3 বার করা হলে এখানে উপরে পাওয়ার দেবো 3 দিয়ে দেবো। 5-এর কিউব করলে এটা হয়ে যাবে 125, 4-এর কিউব করলে 4 4 16, 4 16 64, 64 হয়ে যাবে। বলছে পানি ও দুধের চূড়ান্ত অনুপাত কত, মানে হচ্ছে জল আর দুধ কতটা আছে বার করতে হবে। দেখো এখানে অবশিষ্ট দুধ আমরা পেয়ে গেছি, কত আছে? 64 ইউনিট। তাহলে এখানে দুধের জায়গাতে 64 লিখে দেবে। আর এখানে প্রথমে টোটালে কত ছিল? টোটালে ছিল, টোটাল আমাদের দুধ কত ছিল? 125। তার মধ্যে এখন দুধ হয়েছে কত? 64। তাহলে 125-এর থেকে যদি আমরা দুধ, এখন দুধটা বাদ দিয়ে দিই, 64 বাদ দিয়ে দিই, তাহলে বাকিটা যেটা পড়ে থাকবে সেটা ওয়াটার পড়ে থাকবে, জল পড়ে থাকবে। তাহলে জল কতটা আছে সেটা বার করার জন্য জাস্ট 125 থেকে 64 বিয়োগ করে দেবে। এটা থেকে এটাকে বিয়োগ করে দেবে, 125 মাইনাস 64, 64। তাহলে এখানে কত পাচ্ছি? এখানে পাচ্ছি আমরা 1, আর এদিকে পাচ্ছি 6, 61। তাহলে জল কতটা আছে? 61 ইউনিট। তাহলে 61:64, অপশান সি ইজ কারেক্ট। তাহলে বোঝা গেল কীভাবে আমরা জল বার করব। তাহলে জল বার করার জন্য জাস্ট 125 থেকে অবশিষ্ট যতটা দুধ আছে, দুধটা যদি বাদ দিয়ে দিই, তাহলে যে বাকিটা পড়ে থাকবে সেটাই হচ্ছে জল পড়ে থাকবে। ক্লিয়ার? এই টাইপের কোশ্চেন, ভালো কোশ্চেন, মাথায় রাখবে এগুলো, ঠিক আছে? স্টার দিয়ে নাও, বাড়িতে 3-4 বার প্র্যাকটিস করো, তাহলেই তোমাদের বুঝতে সুবিধা হবে। ভিভিআই। নেক্সট আমরা পরেরটায় আসি। নেক্সট দেখো 8 নম্বর কোশ্চেন। এখানে আমাদের স্যালারি বেসড কোশ্চেনে স্টার্ট হচ্ছে। 48 নম্বর কোশ্চেন। তো এখানে আমাদের বলছে
দেখো স্যালারি বেসড কোশ্চেনে কীরকমভাবে হয় আমি তোমাদের একটু বলে দিই। সেটা হচ্ছে যে ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার, বা আমরা এভাবেও বলতে পারি যে ইনকাম মাইনাস সেভিংস ইকুয়াল টু এক্সপেন্ডিচার। সেটা কীরকম? ধরো আমার 100 টাকা আমার ইনকাম হয়েছে, তার মধ্যে আমি বললাম যে 20 টাকা আমার সঞ্চয় হয়েছে বা 30 টাকা আমার সঞ্চয় করেছি, তাহলে খরচা করেছি কত টাকা? তাহলে 100 থেকে 30 বাদ দাও, 70 পড়ে আছে, তাহলে আমি খরচা করেছি। এক্সপেন্ডিচার মানে খরচ, খরচ করেছি হচ্ছে 70 টাকা। আই মানে হচ্ছে ইনকাম, এস মানে হচ্ছে সঞ্চয় সেভিংস, ক্লিয়ার? আর ই মানে হচ্ছে এক্সপেন্ডিচার বা খরচ। ক্লিয়ার ভাই প্রত্যেকটা টার্ম? তাহলে এরকমভাবে আমরা ডাইরেক্ট করব। এবার বলছে দুই ব্যক্তির আয়ের অনুপাত এত, তাহলে প্রথম ব্যক্তি আর দ্বিতীয় ব্যক্তি, ক্লিয়ার? এবার প্রথম ব্যক্তির আয় 7 ইউনিটকে আমরা লিখব 7x, একটা x ধরে নেব। পরের ব্যক্তির আয় 5 ইউনিট, সেটাকে আমরা ধরে নেব কত? 5x, অনুপাত থেকে সরানোর জন্য। তাহলে এটা হয়ে গেল ইনকাম। তাদের ব্যয়ের অনুপাত, খরচ এক্সপেন্ডিচার অনুপাত এত, এক্সপেন্ডিচার খরচ যেটার অনুপাত আছে ব্যয়ের অনুপাত, সেটা এখানে রেখে দাও, কোনো অসুবিধা নেই। ইনকাম থেকে আমরা সেভিংসটা বাদ দেবো সবসময়। যদি তারা এত টাকা এবং এত টাকা সঞ্চয় করে, এটা তাদের সঞ্চয়, তাহলে প্রথম ব্যক্তির সঞ্চয় কত? 17,000, তাহলে এখানে 17,000 বাদ দাও। পরের ব্যক্তির সঞ্চয় কত? 11,000, তাহলে এখান থেকে 11,000 বাদ দাও। আর যেই ইনকাম থেকে আমরা সেভিংসটা বাদ দিলাম, ইকুয়াল দিয়ে আমরা লিখে দেবো কত? এক্সপেন্ডিচার, খরচ। আর খরচের রেশিও কত? 9:7, তাহলে এটা আমরা লিখবো ওপরে 9 আর নিচে 7, ইস্টুর জন্য নিচে 7, ক্লিয়ার? তবে প্রতিটি ব্যক্তির আয় কত? তাহলে আয় বার করতে হবে। আয় মানে হচ্ছে প্রথম ব্যক্তির আয় ছিল কত? 7x, পরের ব্যক্তির আয় ছিল কত? 5x, তাহলে 5x আর 7x এর ভ্যালু আমাদের বার করতে হবে। তাহলে এখান দিয়ে x এর ভ্যালু বেরিয়ে যাবে। তো এটি যদি আমরা ক্যালকুলেশন করি, 7 দিয়ে যদি আমরা গুণ করি কোনাকুনি, দেখো এই 7 দিয়ে গুণ করছি কোনাকুনি উপরে, 7 সাথে 49x, ঠিক আছে, মাইনাস 7 17 আমাদের এখানে হয়ে যাবে 119, 7 সাথে 49, 9 4 1 1, আর এদিকে হয়ে যাবে 0 0 0, আর 9 দিয়ে গুণ করলে 5 নং 45x, মাইনাস 9 11 99 0 0 0, এক্সগুলো এক পাশে রাখবো, এদিকে হচ্ছে 49x, 45x এই পাশে আসলে মাইনাস 45x, ক্লিয়ার? এদিকে আছে কত? এদিকে আমাদের আছে মাইনাস 99 0 0 0, এটা যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে প্লাস হয়ে যাবে, সংখ্যাগুলো এক পাশে নিয়ে গেলাম 119 0 0 0, তাহলে এটা যদি বিয়োগ করি তাহলে আমরা এখানে পাবো 4x, তো 99 আর এদিকে 119 যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাবো 20,000, 4 দিয়ে কাটলে 4 5 20 মানে 5,000, তাহলে x এর ভ্যালু কত দাঁড়াচ্ছে আমাদের? 5,000। তাহলে এখানে যদি আমরা ভ্যালু বসাই, x এর জায়গায় 5,000 বসাই, তাহলে 5 সাথে কত? এটা 7 × 5 করে 5,000 হবে, 5 সাথে এটা হয়ে যাবে 35,000, ক্লিয়ার? আর এটা যদি আমরা বসাই 5 × 5,000, তাহলে 5 5 25,000, তাহলে 35,000 আর 25,000 আমাদের ফাইনাল অ্যান্সার। তাহলে দুজনের ইনকাম আমরা পেয়ে গেলাম, একজনের 35,000, একজনের 25,000, ক্লিয়ার? নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি, আমাদের 49 নম্বর কোশ্চেন। তো এই কোশ্চেনটা আমাদের এখানে বলছে এ এবং বি এর আয়ের অনুপাত এত, তাহলে আয়ের অনুপাত যা আছে সেটা আমরা ডাইরেক্ট লিখবো, একজনেরটা 5x লিখবো, আরেকজনেরটা 3x লিখবো। এরপরে আমাদের এখানে বলছে এবং তাদের ব্যয়ের অনুপাত এত, ব্যয় মানে খরচ, সেটা আমরা ডাইরেক্ট সামনে লিখবো 9/5। এবার বলছে যদি তারা যথাক্রমে এত টাকা সঞ্চয় করে, একজন 26,000 টাকা, তাহলে 26,000কে 26 কে লিখে দাও, কে মানে 1000, একজন 18,000, তাহলে 18,000কে 18 কে লিখে দাও শর্টে। তাহলে এর আয় নির্ণয় করো, এর আয়টা আমাদের বার করতে হবে, মানে 5x এর ভ্যালু বার করতে হবে, ক্লিয়ার? এবার কোনাকুনি গুণ করে দাও, 3 নং 27, 5 5 25, তো 9 দিয়ে যদি আমরা গুণ করি 3 নং, এটা হয়ে যাবে 27x, মাইনাস 18 × 9 আমাদের এখানে হয়ে যাবে 8 নং 72, 162, কে মানে 1000, মানে 3টে জিরো লাগিয়ে দিতে পারো এখন। আর এদিকে 5 দিয়ে যদি আমরা গুণ করি, 5 5 25x, মাইনাস 5 × 26 130, 130, 1000-এর জন্য 3টে জিরো লাগিয়ে দাও। 25 যদি এই পাশে আসে 2x হয়ে যাবে, তাহলে 100 100 ক্যান্সেল। দেখো এখানে মাইনাস, এটা আমাদের কি হচ্ছে দেখো, -130000,
এটা ওপাশে গেলে প্লাস হয়ে যাবে 162,000, তাহলে এটা থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের এখানে 32,000 পড়ে থাকবে। ক্লিয়ার ভাই? 2 দিয়ে যদি আমরা কাটি তাহলে এটা 16,000 হয়ে যাবে। তাহলে এক্সের ভ্যালু আমাদের এখানে কত? 16,000। তাহলে 5 ইন্টু এক্সের ভ্যালু 16,000, 5 16 আমাদের এখানে হয়ে যাবে 80,000। তাহলে অ্যান্সার আমাদের কত হয়ে যাচ্ছে? 80,000। অপশান এ ইজ কারেক্ট। ওকে, নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। আমাদের 10 নম্বর কোশ্চেন, স্যালারি বেসডের, এটা টাইপ 2 বলতে পারো। তো এখানে বলছে 50 নম্বর কোশ্চেনে আমাদের এখানে বলছে একজন ব্যক্তি পরপর 2 বছর পরপর 2 বছরের আয়ের অনুপাত হচ্ছে 2:3। তার মানে আমরা এখানে ধরে নিচ্ছি যে 2024 আর 2025 এটা পরপর দুটো বছর। তো প্রথম বছরের আয় ইনকাম, এটা ভালো কোশ্চেন, স্টার দিয়ে নাও। প্রথম বছরের ইনকাম হচ্ছে তার 2x, পরের বছরের ইনকাম 3 আছে অনুপাতে, তাহলে এটাকে লিখবো 3x। এতদূর ক্লিয়ার? ব্যয়ের অনুপাত হচ্ছে 5:9। ব্যয় মানে এক্সপেন্ডিচার, খরচ। তাহলে এক্সপেন্ডিচার হচ্ছে আমরা প্রথমটা ধরে নেবো 5y, এখানে x ধরলে এখানে আর x ধরবো না, এখানে y ধরবো, চেঞ্জ করে দেবো। পরেরটা আমরা ধরে নিচ্ছি ব্যয় হচ্ছে 9y। ইয়েস, নো প্রবলেম। যদি দ্বিতীয় বছরে তার আয় 45,000 টাকা হয়, দ্বিতীয় বছরের আয় মানে ইনকাম, দ্বিতীয় বছর হচ্ছে এটা, আর দ্বিতীয় বছরের ইনকাম মানে এটা। তাহলে দ্বিতীয় বছরের ইনকাম 3x এর ভ্যালু এক্স্যাক্ট কত? 45,000। ওকে, এবং প্রথম বছরের ব্যয় কত? প্রথম বছর এই যে এটা, আর তার ব্যয় হচ্ছে এক্সপেন্ডিচার এই যে এটা, এটার কথা বলছে। এটার এক্স্যাক্ট ভ্যালু আমাদের এখানে কত দেওয়া আছে? এক্স্যাক্ট ভ্যালু আমাদের দেওয়া আছে হচ্ছে, এটার এক্স্যাক্ট ভ্যালু দেওয়া আছে হচ্ছে 25,000। এবার আমাদের এখানে বলছে তাহলে 2 বছরে তার সঞ্চয় বের করো। তার সঞ্চয় কত সেটা আমাদের বার করতে হবে। তাহলে সিম্পল দেখো, আমাদের এই ভ্যালুটা আর এই ভ্যালুটা বার করতে হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি 45,000 যেটা দেওয়া আছে সেটা আমাদের 3x এর ভ্যালু, 45,000 3x এর ভ্যালু, তাহলে 3x দিয়ে ভাগ। আমাদের বার করতে হবে 2x এর ভ্যালু, তাহলে 2x দিয়ে গুণ। তাহলে এটি যদি আমরা ক্যালকুলেশন করি x ক্যান্সেল হয়ে যাবে, 3 দিয়ে কাটলে 3 15 45, 15 দুগুণে 30, 30,000। তাহলে এখানে 2x এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? 2x এর ভ্যালু আমাদের এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 30,000। ক্লিয়ার? 30,000, 30,000। আর এবার আমাদের এখানে দেওয়া আছে 5y এর ভ্যালু, পরেরটা যদি আমরা দেখি কত? 25,000। 5y এর ভ্যালু দেওয়া আছে, তো 5y দিয়ে ভাগ। আমাদের বার করতে হবে 9y এর ভ্যালু, তাহলে 9y দিয়ে গুণ। y আমাদের এখানে ক্যান্সেল হয়ে যাবে, 5 দিয়ে কাটলে 5 5 25, 5 নং 45, তাহলে এটা হচ্ছে কত? 45,000। ক্লিয়ার? নো দিক্কত, নো প্রবলেম। এইবার আমাদের এখানে বলছে যে সেভিংসটা কত, সঞ্চয় কত। তো সঞ্চয় বার করার জন্য আমরা কি করব? দেখো এখানে 45,000 ইনকাম করেছিল, 45,000 খরচ করে দিয়েছে। তাহলে 45,000 থেকে যদি 45,000 পুরো খরচ হয়ে যায় তাহলে এখানে 0 টাকা আছে, সেভিংস কিছুই নেই। আর এখানে দেখো 30,000 ইনকাম করেছিল, তার মধ্যে 25,000 খরচা করেছে, 30-এর মধ্যে 25,000 খরচা করলে 5,000 টাকা তার সঞ্চয় আছে। তাহলে টোটাল সেভিংস কত? টোটাল সেভিংস হচ্ছে 5,000 টাকাই। তাহলে অ্যান্সার আমাদের কত? 5,000। অপশন ডি ইজ কারেক্ট। ওকে, তো আজকের ক্লাসে আমাদের 50 পর্যন্ত রেশিও প্রপোর্শন কমপ্লিট হয়ে গেল। নেক্সট ক্লাসে আমাদের রেশিও প্রপোর্শন অনুপাত সমানুপাতের চ্যাপ্টার পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ভালো চ্যাপ্টার, এই জন্য আমরা ডিটেলসে করলাম। ওকে, দেখা হচ্ছে তাহলে নেক্সট ক্লাসে।